লা লিগায় সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটা জয়। স্প্যানিশ ঘরোয়া ফুটবলে একটা দারুণ শুরুর পরও ফুটবল ক্লাব বার্সেলোনা লিখছিল পথ হারানোর গল্প। তবে ইউরোপের মঞ্চে বার্সেলোনা এখনও অপ্রতিরোধ্য। একটা দারুণ শুরু তারা পেয়েছিল এবং সেই শুরুটা অব্যাহত রেখেছে ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে পরাজিত করার মাধ্যমেও। সিগন্যাল ইদুনা পার্কে তাতে ৩ বছর পরে কোনো ইউসিএল এর ম্যাচ পরাজিত হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচের ট্যাকটিক্যাল রিভিউ এবং অন্যান্য আলোচনা নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি, আমি আজমাইন রাফিন, এবং আমার সাথে রয়েছে তাহরিম বিন রেজা। শুরুটা করতে চাই তাহরিমকে দিয়েই। তাহরিম, এই ম্যাচে দু দলের একাদশটা আসলে কেমন ছিল? ফাইন, এই ম্যাচে বার্সার একাদশ কিন্তু অনেকটাই অপরিবর্তিত ছিল। আমরা গোলকিপার হিসেবে পেয়েছি ইনিয়াকে পেনাকে, ডিফেন্সিভ ডুও হিসেবে ছিলেন ইনিগো মার্টিনেজ এবং পাউ কুবার্সি, রাইট ব্যাক হিসেবে ছিলেন জোস কুন্ডে এবং লেফট ব্যাক হিসেবে ছিলেন বালদে। মিডফিল্ডে পেদ্রি কাসাদো ডুওটা কিন্তু সে আবার দেখা গিয়েছে এবং তাদের সামনে থেকে মিডফিল্ডের নেতৃত্ব দিচ্ছিলেন ডানি ওলমো। অ্যাটাকের দিকে তাকালে রাইট উইংয়ে লামিন ইয়ামাল, লেফট উইংয়ে রাফিনহা এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সেন্টার ফরওয়ার্ড থেকে লেভানডস্কি। অর্থাৎ ৪-২-৩-১ একটা ফরমেশনেই কিন্তু এগিয়েছিল বার্সেলোনা। অবশ্যই ৪-২-৩-১ ফরমেশনে বার্সেলোনা খেলছিল। অপরদিকে ডর্টমুন্ডের একাদশের দিকে তাকালে ডর্টমুন্ড কিন্তু এবার ৪-৩-৩ ফরমেশনে খেলা শুরু করেছিল এবং তাদের ফরওয়ার্ড লাইন আপের কথা একটু যদি বলি, ফরওয়ার্ড লাইন আপে ছিলেন গিটেন্স, তাদের সেন্টার ফরওয়ার্ড হিসেবে ছিলেন গিরেসি এবং তাদের রাইট উইঙ্গার হিসেবে ছিলেন ডুরানভিল। গিটেন্স এবং ডুরানভিল তারা কিন্তু খুব পেসি প্লেয়ার ছিলেন এবং এই কারণে দেখা গিয়েছে বার্সেলোনার ফুল ব্যাকরা এই ম্যাচে তাদের অ্যাগেন্স্টে কিন্তু খুব স্ট্রাগল করেছে। এবং আপনাকে দর্শকদের মনে করে দিতে চাই যে গিটেন্সের কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল ছিল। বরুশিয়া ডর্টমুন্ড যদি এই ম্যাচটি ৫-২ গোলে পরাজিত হয়েছে এবং সেই ম্যাচে গিটেন্স সাব হওয়ার পরেই কিন্তু রিয়াল মাদ্রিদ কামব্যাকটা দিয়েছিল। এক্স্যাক্টলি, গিটেন্স এই ম্যাচেও শুরু থেকেই শুরুটা করেছিলেন। তবে বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি বরুশিয়া ডর্টমুন্ড। ইনফ্যাক্ট আমরা যদি দুই দলের পরিসংখ্যানের দিকে তাকাই, প্রথমার্ধটা বার্সেলোনা অনেকটাই ডমিনেট করেছিল, বিশেষ করে বল পজিশনের দিক থেকে। প্রায় ৭১ ভার্সেস ২৯% আমরা দেখতে পাচ্ছি বল পজিশনের ক্ষেত্রে। তবে এক্সজির কথা যদি বলি, সেটা দু দলেরই তুলনামূলক কম ছিল। তাই অর্থাৎ বার্সেলোনার ক্ষেত্রে বলতে হয় বার্সেলোনা প্রথমার্ধটা বেশ কন্ট্রোল করেছিল, কিন্তু গোলের জন্য যতটা আসলে আক্রমণ দরকার বা যতটা বাইট থাকা দরকার আক্রমণে, সেটা বার্সেলোনার ক্ষেত্রে একটু হলেও অনুপস্থিত ছিল। কিছু সুযোগ পেয়েছিল দুটো দলই, বিশেষ করে বার্সার কথাই যদি বলি, লামিন ইয়ামালের একটা পাস থেকে, একটা ট্রিভেলা পাস থেকে রাফিনহা একটা গোলের সুযোগ পেয়েও সেই গোলটা তিনি আসলে করতে পারেননি। একই সাথে বরুশিয়া ডর্টমুন্ডও কিছু ছোটোখাটো সুযোগ পেয়েছিল, শেষ পর্যন্ত কোনোটাই আসলে জালের দেখা পায়নি। বার্সেলোনা এবং ডর্টমুন্ড দুটো দলই দ্বিতীয়ার্ধে অনেকটাই নিজেদেরকে পরিবর্তন করে ফেলে এবং আক্রমণের দিকে অনেকটা মনোযোগী হয়। বিশেষ করে আমরা যদি দেখি ম্যাচের বল পজিশন অথবা এক্সজির কথা, সেক্ষেত্রে বার্সেলোনার দ্বিতীয়ার্ধে অনেক বেশি এক্সজি ছিল, তবে ডর্টমুন্ডের এক্সজি ছিল প্রায় ডাবল। বল পজিশনে বার্সার চেয়ে ডর্টমুন্ড দ্বিতীয়ার্ধে এগিয়েছিল, তবে গোলের শুরুটা হয়ে এসেছিল বার্সেলোনার মাধ্যমে এবং রাফিনিয়া ম্যাচের ৫২ মিনিটে একটা চমৎকার গোল করে বার্সাকে এগিয়ে নেন। ৫২ মিনিটে রাফিনা কিন্তু ডানি ওলমোর পাস থেকে ডর্টমুন্ডের দুই সেন্টার ব্যাককে পেসে পরাজিত করে অসাধারণ একটি গোল করেছিলেন। এই গোলটি কিন্তু অনেকটাই রাফিনহার করা বায়ার্ন মিউনিখের সাথে গোলটার সাথে অনেকটাই কিন্তু সিমিলার। সেই গোলটার পাসটা কিন্তু এসেছিল ফার্মিন লোপেজের থেকে এবং এই ৫২ মিনিটে রাফিনহার গোলেই কিন্তু বার্সা প্রথম লিড নেয়। এক্স্যাক্টলি, তবে সেই লিডটা খুব বেশি স্থায়ী হয়নি। ম্যাচের ৬০তম মিনিটেই ম্যাচে ফিরে আসে বরুশিয়া ডর্টমুন্ড এবং সেক্ষেত্রে অবশ্যই কৃতিত্বটা দিতে হবে ডর্টমুন্ডের ফরওয়ার্ডদেরকে এবং একই সাথে পাউ কুবার্সির একটা ভুলেও সেক্ষেত্রে আসলে বলতেই হবে। ম্যাচের ডান পাশ থেকে একটা চমৎকার ক্রস এসেছিল এবং সেই ক্রসটা যখনই গিরেসিকে পৌঁছে যাবে বা গিরেসি পর্যন্ত পৌঁছাবে, পাউ কুবার্সি তাকে পেছন থেকে একটা ধাক্কা দেন এবং সেই ধাক্কাটা বেশ সফট ছিল। অনেকেই হয়তো বলতে পারেন যে পেনাল্টি হিসেবে সেটা যথেষ্ট হার্শ কল হতে পারে, কিন্তু আপনি যখন বক্সে একেবারে 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষকে পেছন থেকে ধাক্কা দেবেন, নিঃসন্দেহে সেটা একটা পেনাল্টি এবং রেফারি সেই পেনাল্টির সিদ্ধান্তটাই দিয়েছিলেন। গিরেসি ইনাকি পেনিয়াকে পরাস্ত করতে একেবারেই ভুল করেননি। ম্যাচে ফিরে আসলো বরুশিয়া ডর্টমুন্ড। তবে এরপরও ম্যাচের অনেকটা নাটক তখনও বাকি, দু দলের ট্যাকটিক্যাল চেঞ্জ তখনও বাকি। আমরা বার্সার ট্যাকটিক্যাল চেঞ্জের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই যে এরপরে আসলে কি পরিবর্তনটা করলেন হ্যান্সি ফ্লিক। দ্বিতীয়ার্ধে কিন্তু বরুশিয়া ডর্টমুন্ড ৪-৩-৩ ফরমেশন থেকে সুইচ করে 4-4-2 ডায়মন্ডে খেলা শুরু করেছিল। সে ৭১ মিনিটে বার্সা কোচ হান্সি ফ্লিক 3টি কি সাবস্টিটিউশন করেন, যেটাই কিন্তু বার্সার ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছিল। সাবস্টিটিউশনের পর লেফট উইংয়ে রাফিনার জায়গায় খেলা শুরু করেন ফার্মিন লোপেজ এবং ফ্রেঙ্কি ডিয়ং। যখন মিডফিল্ডে সাপোর্ট দেওয়া শুরু করেন, তখন যেটা হয় পেদ্রি একটু অ্যাডভান্স একটা রোল পায়, সে ক্রিয়েটর হিসেবে বা নাম্বার 10 হিসেবে খেলা শুরু করে এবং এর ফলাফলেই কিন্তু পরবর্তী চেঞ্জটা দেখা যায়। সেটা হচ্ছে দুটো গোলই কিন্তু পেদ্রি অর্কেস্ট্রেটেড, এটা বলা যায়। কিন্তু যদি আমরা দ্বিতীয় গোলের কথায় আসি, দ্বিতীয় গোলটাতে লামিন ইয়ামালের একটা পাস থেকে জোস কুন্ডে খুব সুন্দর একটা ক্রস করেন ৭৫তম মিনিটে, সুন্দর একটা ক্রস করেন যেটি ফার্মিন লোপেজ অসাধারণভাবে কোবেলের হাতে তুলে দিল। ফেরান তোরেস খুবই চতুরতার সাথে ডিবক্সে ওয়েট করছিলেন এমন একটা সুযোগের এবং সেই সুযোগের মাধ্যমে কিন্তু তিনি বার্সাকে ২-১ গোলের আবার একটা লিড এনে দেন। এক্স্যাক্টলি, ম্যাচের ৭৫তম মিনিটে বার্সাকে ২-১ লিড এনে দিয়েছিলেন ফেরান তোরেস। তবে বার্সার এই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৩ মিনিট।
মাত্র 3 মিনিট পরে অর্থাৎ ম্যাচের 78তম মিনিটে বার্সার অফসাইড ট্র্যাপ ভেঙে একটা গোল করে ফেলেন গিরেসি। অবশ্যই এক্ষেত্রে বলতে হয় বার্সেলোনার অফসাইড ট্র্যাপটা এই ম্যাচে খুব ভালোভাবেই কাজ করছিল। পুরো ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি 6বার প্রতিপক্ষকে অফসাইড ট্র্যাপে ফেলেছিল বার্সা, কিন্তু সেক্ষেত্রে নিজেরা একবারও অফসাইডের শিকার হয়নি। তবে এই গোলটার ক্ষেত্রে পার্টিকুলারলি বার্সার অফসাইড ট্র্যাপটা একটু হলেও ফেল করেছিল। পুরো মৌসুম জুড়েই আমরা দেখছি বার্সার অফসাইড ট্র্যাপ যথেষ্ট সফল, বিশেষ করে বায়ার্ন মিউনিক কিংবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা অফসাইড ট্র্যাপ দিয়েই ম্যাচ জিতেছে এমনটা বলা যেতে পারে। তবে অফসাইড ট্র্যাপের যে ঝুঁকিটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটা ম্যাচে, বিশেষ করে লা লিগার বেশ কিছু ম্যাচেও আমরা দেখলাম। এরপরে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে পার্টিকুলারলি এই গোলটার ক্ষেত্রে আমরা দেখলাম অফসাইড ট্র্যাপটা একটু হলেও যেন ভুল করলো বার্সার। সেক্ষেত্রে পেদ্রি, ইনফ্যাক্ট কুবার্সি এবং ইনিগো এই দুজনের যে লাইনটা থাকার কথা সেই লাইনটা খুব ভালোভাবে কাজ করেনি, এবং আমরা দেখেছি যে এক্ষেত্রে দুজন ফরওয়ার্ড, বরুসিয়া ডর্টমুন্ডের দুজন ফরওয়ার্ড এই দুটো জায়গায় অবস্থান করছিলেন এবং তারা যে অফসাইডে ছিলেন সেটা বার্সা ডিফেন্ডাররাও জানতো, এবং তারা দুজনই ডিকয় হিসেবে যখন কাজ করছিলেন সেই মুহূর্তেই মাঝখান থেকে একটা চমৎকার রান নেন প্যাসকেল গ্রস, এবং তিনি যখন রানটা নিলেন সেটা অনেকটাই বার্সার ডিফেন্ডারদের মনের বাইরে ছিল, বা তারা সেই ব্যাপারটাকে আগে থেকে খেয়াল করতে পারেননি। তারা রানটা যখন তারা ট্র্যাক করতে পারলেন না, প্যাসকেল গ্রস বলটা নিয়ে চলে আসলেন বক্সের কাছে এবং তারপরে তার পাশ থেকে গিরেসি একটা গোল করে ফেললেন এবং পেয়ে গেলেন এই টুর্নামেন্টে তার 6ষ্ঠ গোল এবং ম্যাচের 2য় গোলটা। গিরেসির কথা বলতে হয়, গিনির এই আফ্রিকান ফরওয়ার্ড এই মৌসুমে চমৎকার ফর্মে রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে, এবং আবারও ডর্টমুন্ডকে এই ম্যাচে ফিরিয়ে আনার দায়িত্বটা তিনিই পালন করেছিলেন। তবে এই আনন্দটাও ডর্টমুন্ডের খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কেননা বার্সেলোনার জন্য শেষ গোলটা, দ্য উইনার গোলটা আসলে করার জন্য প্রস্তুত ছিলেন ফেরান দ্য শার্ক তোরেস। বার্সেলোনার এটা কিন্তু রাফিনহা এবং লেভানডোস্কি কিন্তু একটা অপরিবর্তিত নাম। সেই ক্ষেত্রে ফেরান তোরেস অনেকটা ইনজুরি কাটিয়ে দলে ব্যাক করেছেন, এবং বার্সার ডাগআউটে একটা গুঞ্জন ছিল ফেরান তোরেস কি আদৌ হান্সি ফ্লিকের প্ল্যানে আছেন কিনা, কিন্তু তিনি তার সাবস্টিটিউট রোলে খুব ভালো করে মানিয়ে নিয়েছেন, এবং যার প্রমাণ আমরা দেখতে পেরেছি বার্সেলোনা ভার্সেস ডর্টমুন্ড ম্যাচে। এবং দর্শকদের মনে করিয়ে দিতে চাই, ফেরান তোরেস কিন্তু শেষ 3 ম্যাচে 4টি গোল করেছেন, যেটা বার্সেলোনার জন্য খুব বড় কন্ট্রিবিউশন। বার্সেলোনার শেষ লা লিগার ম্যাচেও কিন্তু তিনি গোল করেছেন, এবং ডর্টমুন্ডের বিপক্ষে বলা যায় তিনি কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটাকে ঘুরিয়ে ফেলেছেন। এক্স্যাক্টলি, সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ ঘোরানোর ক্ষেত্রে ফেরান তোরেসের সাথে আরও একজন অবদান রাখছেন, তিনি লামিন ইয়ামাল। যখনই লামিন ইয়ামাল ইনজুরির কারণে ম্যাচে থাকেন না তখনই তার অনুপস্থিতিটা খুব ভালোভাবে টের পায় বার্সেলোনা। তবে যখন লামিন ইয়ামাল মাঠে থাকেন তার উপস্থিতিটা প্রতিপক্ষ খুব ভালোভাবে বুঝতে পারে। বিশেষ করে ম্যাচের শেষের দিকে লামিন ইয়ামাল যতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন সেটা তিনি প্রমাণটা রাখছেন প্রতি ম্যাচেই। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের 82 মিনিটে তিনি ফেরানকে একটা পাস দিয়ে অ্যাসিস্ট করেছিলেন। এই ম্যাচেও একেবারে শেষ মুহূর্তে 85তম মিনিটে ফেরানকে একটা পাস দিয়ে তিনি অ্যাসিস্টটা করলেন, এবং ম্যাচ যত গড়ায় লামিন ইয়ামাল যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছেন। এবং মাত্র 17 বছর বয়সী এই স্প্যানিশ ফরওয়ার্ড সম্ভবত তার যতটা দিন যাবে তত এমন আরও বেশি নিজেকে মেলে ধরতে পারবেন, ঠিক যেমন নিজেকে এই মুহূর্তে মেলে ধরছে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং তাদের কোচ অবশ্যই হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে, এবং লিভারপুলের পরেই তাদের অবস্থান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে। তাদের নেক্সট ম্যাচ বেনফিকার সাথে এবং এরপর আটালান্টার সাথে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বার্সেলোনা তাদের পরের রাউন্ডে যে যাবে সেটা অনেকটাই নিশ্চিত। তবে বার্সার যেমন ফর্ম, এবং বিশেষ করে জানুয়ারির পরে বার্সার যেমন ফর্ম থাকে, তাতে করে খুব বেশি কিছু আসলে এখনই বলা হয়তো উচিত হবে না। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার যাবতীয় আপডেট পেতে আপনারা ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এছাড়া বার্সেলোনার ম্যাচের প্রেডিকশন অথবা বার্সেলোনাকে নিয়ে আপনাদের প্রত্যাশার কথাগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন প্যাভিলিয়নকে, আর বার্সেলোনা সহ অন্যান্য সকল ইউরোপীয় দলগুলোর আপডেট পেতে প্যাভিলিয়নের ফেসবুক পেজেও চোখ রাখতে পারেন। প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন।